ওকে, অডিও ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সবকিছু ক্লিয়ার না আজকে? ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকে একটা ক্লাস আমরা শুরু করব আজকে। যতক্ষণ আমাদের মোটামুটি এনার্জি আছে আমরা ক্লাস করব। আর কারো যদি এনার্জি কমে যায় সে পরে এসে রেকর্ডিং দেখে নেবে। আমার ল্যাপটপে একটু চার্জ নিয়ে সমস্যা ছিল, সেই জন্য একটু দেরি করে শুরু করলাম আর কি। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। আমরা স্টার্ট করি অনুপাত সমানুপাত। গতদিন অনুপাত সমানুপাত থেকে আমরা শিখছিলাম যে একেবারে প্রথম যেই পার্টগুলা সেইটা আমরা শিখেছি। তো গতকালের ক্লাস আপনারা কারা কারা করেছেন একটু কমেন্ট করেন। গতকালকার ক্লাসটা অনুপাত সমানুপাতের গতকালের ক্লাসটা কারা কারা করেছেন একটু কমেন্ট করেন সবাই। গতকালকের ক্লাসটা অনুপাত সমানুপাতের কারা কারা করেছেন কমেন্ট করেন। স্যার রয়্যাল এডিশন যে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। রয়্যাল এডিশন বই আমার কিনছেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। অনুপাত সমানুপাত যেহেতু এখন করছি, অনুপাত সমানুপাতের আগে আপনি যদি লসাগু গসাগু চ্যাপ্টারটা করে থাকেন, ওই চ্যাপ্টারটা আমার যদি ভিডিওটা দেখে করে থাকেন, যেই চ্যাপ্টারটা আমার হয়ে যাবে সেই চ্যাপ্টারটা ওইখান থেকে প্র্যাকটিস করে নেন, সেটা আপনার ভালো হবে। হ্যাঁ, যেই চ্যাপ্টারটা হয়ে যাবে সেই চ্যাপ্টারটা ওই আমার বই দেখে দেখে প্র্যাকটিস করে নেন, সেটা করলেই আপনার জন্য ভালো হবে। তো করেছি স্যার মি করেছি। আচ্ছা, সবাই করেছি। ওকে, বেশিরভাগই আমরা করেছি। তো ঠিক আছে, আমরা যেহেতু বেশিরভাগই করেছি আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি আমাদের আজকের অনুপাত সমানুপাতের ক্লাস। গতকালকে 12টা পর্যন্ত ক্লাস 12টা পর্যন্ত কোশ্চেন করেছিলাম। আজকে 13 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করছি। তো সবাই আমরা রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেই, আমরা শুরু করে দেই। কোনো প্যারা নাই, একেবারে ইজি। হ্যাঁ, প্রথম থেকে আমরা শুরু করে দিচ্ছি। আসুন, এবং আমি যেগুলো বলছি এখন, যেই কোশ্চেনগুলো প্রথম থেকে বলছি, এগুলো কোশ্চেন এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই আসে। এই কোশ্চেনটাই আপনার এমসিকিউতেও আসতে পারে, এই কোশ্চেনটাই আপনার কি লিখিত পরীক্ষাতেও আসতে পারে। তাই সাবধান থাকতে হবে। আমি এই যে অঙ্কটা, মনে করেন এই অঙ্কটা যে আমি দিয়েছি, এই অঙ্কটা আপনার লিখিত পরীক্ষাতেও থাকতে পারে, এই অঙ্কটাই আপনার এমসিকিউ পরীক্ষাতেও থাকতে পারে। তাই দুইভাবে করেই শেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দুইভাবে করে শেখা, একভাবেই শেখা। বিষয়টা কি বুঝে বুঝে করা। সেটা কি রকম? একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, এখানে কি বলেছে, একটি মাছ যদি 25% লাভে বিক্রয় করা হলে ইহার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। মানে আমরা সাধারণত ক্রয় মূল্যকে 100 টাকা যদি ধরে নিই, ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নিই, ক্রয় মূল্যকে আমরা ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে 100 টাকার ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি হয়। তাহলে বলছে 25% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য ডেফিনেটলি 100-র সাথে 25 টাকা যোগ যাবে। তাহলে 100-র সাথে আমাদের এই 25 টাকা যোগ যাবে। তাহলে 100-র সাথে 25 টাকা যোগ গেলে হয় হচ্ছে 125 টাকা। ঠিক আছে, 125 টাকা। এখন কোশ্চেন হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত মানে কি? সামনে থাকবে ক্রয় মূল্য, যেহেতু প্রথমে ক্রয় মূল্যের কথা বলেছে, এবং দ্বিতীয়তে থাকবে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য অনুপাত হবে বিক্রয় মূল্য। এই অনুপাতটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমাদের অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকার সাথে অনুপাত যাবে বিক্রয় মূল্য 125 টাকা। তো আমাদের এইবারকার কোশ্চেনটা হচ্ছে, এইবারকার বিষয়টা হচ্ছে যে 100 অনুপাত 125ই অ্যান্সার হওয়ার কথা, এইটাই অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, 100 অনুপাত 125, কিন্তু আমরা জানি যে অনুপাত মানে ভাগফল। তাহলে কাটাকাটি যদি যায়, দুটাই যদি কাটাকাটি যায়, সেটা আমার কাটাকাটি করে ফেলতে হবে। আমরা ইচ্ছা করলে 4 দিয়ে কাটতে পারি বা 25 দিয়ে কাটতে পারি। আমরা জানি
25 দিয়ে 100কেও ভাগ যায়, 25 দিয়ে আমাদের 125কেও ভাগ যায়। যে 4 25-এ হচ্ছে 100, 25 দিয়ে ভাগ করলে, এবং 5 25-এ 125, তার মানে 4:5। তার মানে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে 4:5। এখন এই কোশ্চেনটা আমি এইখানে যে করলাম, এই নিয়মটাই হচ্ছে লিখিত নিয়ম। এই নিয়মটা কি নিয়ম? লিখিত নিয়ম। এমসিকিউ এ করার নিয়মটা কি আলাদা হবে? নিশ্চয়ই না। জাস্ট জিনিসগুলো এগুলো আমরা লিখবো না, না লিখে কি করব, আমরা যেহেতু 25% লাভে বিক্রয় মূল্য বলেছে, 25% লাভে বিক্রয় মূল্য বলেছে, আমরা যদি এমসিকিউ এ চিন্তা করব যে এইটার উপরেই, প্রশ্নের উপরেই লিখে দিব, প্রশ্নের উপরেই আমরা দাগ দিয়ে লিখে দিব 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 25% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে যেহেতু চাইছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে 100:125, 25 দিয়ে ভাগ করলে 4 25-এ 100, 5 25-এ 125, তার মানে হবে 4:5। এইভাবে করে আমরা এমসিকিউ তে অ্যান্সার করব। তা দুইটা জিনিসই কিন্তু সেম, দুটা জিনিসের মধ্যে কোনো তফাৎ নাই, দুটা জিনিসের মধ্যে তফাৎ নাই। সবাই কি ক্লিয়ার হয়েছি? আমি একটু জানতে চাই, সবাই কি ক্লিয়ার হয়েছি? আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমি একটু জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমি একটু জানতে চাচ্ছি। সাউন্ড ক্লিয়ার? ওকে, ওকে, ধুমধাম ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এ কোশ্চেনটা এসছে যে 4:5 ইকুয়াল 12:x হলে x এর মান কত হবে? 4:5 সমান 12:x হলে x এর মান কত হবে? তো আমরা এই ধরনের কোশ্চেন কি এমসিকিউ এবং রিটেনে আলাদা করি না। এমসিকিউ যেইভাবে করব যে 4:5 সমান 12:x, এইটা রিটেনেও সেম। এইটা মানে হলো 4:5 মানে হচ্ছে 4/5, এখানে বা একটা জিনিস দিব, 4:5 মানে 4/5। আমরা গতদিন শিখছি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, যার এই যে সামনেরটা থাকবে উপরে এবং পরেরটা থাকবে নিচে, ইকুয়াল 12:x মানে 12 থাকবে উপরে, x থাকবে নিচে। এইবার আমাদের যেই কাজটা, আমরা যদি বজ্র গুণন করি, 4 গুণন x মানে 4x, আর 5 আর 12 দিয়ে গুণ মানে হচ্ছে 5 12 60। 5 আর 12 দিয়ে গুণ আমি 5 গুণন 12 আকারেও লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা x এর মান যেটা পাবো যে 5 গুণন 12 ভাগ হচ্ছে 4, যেহেতু 4 একে 4, 3 4-এ 12, তার মানে 3 5-এ হচ্ছে 15, 3 5-এ 15। তো এইটার অ্যান্সারটা হবে হচ্ছে 15। তো অনেকে আমরা আরেকটা শর্টকাট জিনিস অ্যাপ্লাই করি, এইটা সাধারণত এটাই রিটেন নিয়ম, কিন্তু এটাতে এমসিকিউ অ্যাপ্লাই করলেও আপনার কোনো সমস্যা নেই। এমসিকিউ যে খুব বেশি সময় লাগবে তা না, মানে এমসিকিউ আপনি যদি ডিরেক্টলি লেখেন যে 4/5 সমান 12/x, তারপরে জাস্ট কাটাকাটি মানে বজ্রগুণন করলাম যে 4x সমান হচ্ছে 5 12 60, তার মানে x এর মান হচ্ছে 15, তার মানে x এর ভ্যালু এখান থেকে 15 আমরা পেয়ে গেলাম। তারপরও এইটার আরো কিছু নিয়ম আমরা কিছু নিয়ম অ্যাপ্লাই করতে পারি, আরো খুবই চমৎকার কিছু নিয়ম অ্যাপ্লাই করতে পারি অনেক ক্ষেত্রে। যেমন এই ক্ষেত্রেও আমরা এইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যে 4:5-এর সাথে আমাদের 12:x এর মিল খুঁজে পাচ্ছি আমরা, মানে খুঁজতে হচ্ছে আমাদেরকে। এটা আরেকটা নিয়ম এরকম হতে পারে যে এই যে 4 যে আছে, এখানে 4 সামনে আছে, এখানে 12 সামনে আছে, 4-এর কত গুণ হচ্ছে 12? আমরা জানি 4-এর 3 গুণ হচ্ছে 12, 3 4-এ 12, তার মানে পরেরটাও 3 গুণ থাকবে, তার মানে 5-এর 3 গুণ হবে হচ্ছে এখানে 15, তার মানে x এর মান হবে 15। খুবই চমৎকার না বিষয়টা? 4 যে আছে, 4-এর 3 গুণ যদি 12 প্রথমে আছে, তাহলে পরেরটা 5-এরও 3 গুণ 15, আমাদের আসলে অ্যান্সার হবে। অস্থির, ওয়াও টাইপের, ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, সবাই ক্লিয়ার? সাউন্ড খুবই কম, ক্লিয়ার না? সবাই ক্লিয়ার হয়েছে? সাউন্ড খুবই কম, ক্লিয়ার না?
সবাই ক্লিয়ার হয়েছে? সাউন্ড খুবই কম। অস্থির ক্লিয়ার, ওকে। না না, সাউন্ড ক্লিয়ার আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, এইটা এসছে 42তম বিসিএস পরীক্ষা, বিশেষ পরীক্ষায়। তো এইটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইটা আমাদের জ্যামিতির মধ্যে যাওয়াটাই বেটার। একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের কর্ণ দুটির অনুপাত কত হবে? একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। দেখেন, খুবই চমৎকার একটা কোশ্চেন, কিন্তু তারপরেও এইটা আমাদের মনে হয় এটা আমাদের জ্যামিতিতে যাওয়া ভালো। আপনারা জ্যামিতিতে গিয়ে আরো ভালো করেই বুঝবেন জিনিসটা। তো একটা বর্গক্ষেত্রের এক বাহুটা অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। পরিসীমা মানে কি? পরিসীমা বিষয়টা কি? পরিসীমা বিষয়টা হলো সকল বাহুর যোগফল। দেখেন, পরিসীমা জিনিসটা হচ্ছে এটা। পরিসীমা মানে হচ্ছে সকল বাহুর যোগফল। অর্থাৎ আমাকে কখনো যদি বলা হয় যে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজের পরিসীমা যদি আমাকে বলা হয় যে এই ত্রিভুজের এক বাহু এ, এক বাহু বি, আরেক বাহু সি, তাহলে ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই ত্রিভুজটার আমরা যদি পরিসীমা বলি, ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। যদি সমবাহু ত্রিভুজ হয়, যদি সমবাহু তিনটা বাহু যদি এ হয়, তাহলে এ প্লাস এ মানে 3a হবে। সেরকম আমার যদি একটা চতুর্ভুজ যদি থাকে, এরকম চতুর্ভুজ, এখন চতুর্ভুজের পরিসীমা যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে এই বাহুটা, এটা যদি একটা আয়ত বা সামান্তরিক হয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ আর এ বিপরীত বাহুগুলো সমান হবে আয়ত বা সামান্তরিকের ক্ষেত্রে। একটা চতুর্ভুজ যদি আয়ত বা সামান্তরিক হয়, তাহলে কি হবে? যে বিপরীত বাহুগুলো সমান, এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটা বি। সেক্ষেত্রে চারটা বাহু যোগ করলে হবে এ প্লাস বি, মানে দুইটা এ এবং দুইটা বি এর যোগফল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পরিসীমা সমান লিখব, এই ক্ষেত্রে আমাদের পরিসীমা সমান লিখব 2 ইন্টু এ প্লাস বি। কেন 2 ইন্টু এ প্লাস বি? কেন? মানে 2a প্লাস 2b। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 2a প্লাস 2b, মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে এ যোগ করলে 2a, বি যোগ করলে 2b, তাহলে 2 কমন নিলে a প্লাস বি, 2a প্লাস 2b। এটা হচ্ছে আয়ত বা সামান্তরিকের ক্ষেত্রে, কারণ আয়ত বা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি, এটা বিষয়। এখন যদি এই জিনিসটা না হয়ে আমাদের যদি জিনিসটা হয় একটা বর্গ বা রম্বসের প্রত্যেকটা বাহুই সমান। বর্গ বা রম্বসের কি প্রতিটা বাহুই সমান। এটা এ হইলে এটাও এ, এটাই হচ্ছে বর্গ বা রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কি হবে? পরিসীমা হবে চারটা বাহুরই যোগফল। তাহলে এ প্লাস এ চারটা এ যোগ করলে কি হবে? 4a। তাই না? ক্লিয়ার? বুঝেছি সবাই? তাহলে একটা ত্রিভুজের মানে পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগফল। হ্যাঁ, পরিসীমা মানে চারটা সবগুলা বাহুর যোগফল। তাহলে এখানে যদি তিনটা বাহুই আলাদা আলাদা হয়, তাহলে তিনটা বাহুর যোগফল। তিনটা বাহু যদি সমবাহু ক্ষেত্রে যদি তিনটা বাহুই সেম হয়,
তাহলে a প্লাস a হবে, তখন 3a হবে, তাই না? আবার যদি আয়ত বা সামান্তরিক হয়, তাহলে এইটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটাকে যদি আমরা প্রস্থ চিন্তা করি, তাহলে মানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি চিন্তা করি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কারণ দৈর্ঘ্য আছে দুইটা সমান, প্রস্থ আছে দুইটা সমান, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যদি আমরা বর্গ নেই বা রম্বস নেই, তার তো 4টা বাহুই সমান, তাহলে বাহু প্লাস বাহু প্লাস বাহু মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 মানে আমাদের এইটা হবে কি, এটাই হবে এদের পরিসীমা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি না একটু তাড়াতাড়ি জানান, সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, খেয়াল করেন, কোশ্চেনে যাই আর কি আমরা। হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের এক বাহু এর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, আচ্ছা একটা বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের আমরা একটা বাহু নিব, এই যে এইটা একটা বাহু, সেটা কি হয়েছে, অপর একটা বর্গক্ষেত্র আমার ছিল, মনে করেন এই বর্গক্ষেত্রটা যে ছিল, এই বর্গক্ষেত্রটার আমরা যদি একটা বাহুকে এ চিন্তা করি, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কি, এই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4a। এখন বলছে যে এমন একটা আমি বর্গক্ষেত্র নিছি, সেই বর্গক্ষেত্রটার এক বাহু অপর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এর একটা বাহুই হচ্ছে 4a, একটা বাহুই কি, এই একটা বাহুই হচ্ছে আমাদের 4a। কথা বোঝা গেল কি গেল না? এর একটা বাহুই হচ্ছে 4a, মানে এইটা এমন একটা বর্গক্ষেত্র, অ্যাকচুয়ালি আমরা এইটা এমন একটা বর্গক্ষেত্র পাইছি, সেই বর্গক্ষেত্রটার এইখানে একটা বাহুই হচ্ছে আমাদের ওই বাহুটার, এইটা বাহু, এই বর্গক্ষেত্রের এক বাহু এ হইলে বর্গক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 4a। এখানে এমন একটা বর্গক্ষেত্র আছে যেটা অপর একটা বর্গক্ষেত্র যে এই বর্গক্ষেত্রটার তার পরিসীমা, এর একটা বাহু হচ্ছে অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে এইটার জাস্ট একটা বাহুই হচ্ছে 4a। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার হইছি? মানে কোশ্চেন দেখে বুঝতে হবে কি বলেছে, এগুলো আমরা জ্যামিতিতে আবার পড়ব, কিন্তু কোশ্চেন দেখে বুঝতে না পারলে তাহলে খুবই সমস্যা। একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, তার মানে এইখানে যে একটা বর্গক্ষেত্র, এইটা বর্গক্ষেত্র যে একটা বাহু আছে, সেটা এই অপর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এই বর্গক্ষেত্রের এক বাহু এ হইলে এর পরিসীমা 4a, এই বর্গক্ষেত্রের একটা বাহুই হচ্ছে 4a, কারণ এই বর্গক্ষেত্রের এক বাহুটা অপর বর্গক্ষেত্রের পরিসীমাটার সমান। ক্লিয়ার? বুঝছি। এখন জ্যামিতির মধ্যে আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, কোনো বর্গক্ষেত্রের কর্ণের মান কি, মানে এখানে কর্ণ দিয়ে বলা হয়েছে, বর্গক্ষেত্রের কর্ণ দুটির অনুপাত কত, মানে কর্ণ দুটার অনুপাত কত। আচ্ছা কর্ণটাকে অন্য কালার দিই, আমি যদি বলি এইখানে কর্ণ দুইটার অনুপাত কত, এই যে একটা কর্ণ আছে, এর এইটা একটা কর্ণ আছে, এই দুইটা কর্ণের অনুপাত কত এটা আমাকে জানতে বলছে, এই দুইটা কর্ণের অনুপাত আমাকে বের করতে বলছে। বর্গক্ষেত্রের কর্ণের মান আমরা সবসময় মনে রাখবো, কোন বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে √2 গুণন হচ্ছে বাহুর দৈর্ঘ্য, √2 গুণন বাহুর দৈর্ঘ্য, মানে এটাকে অনেক সময় লিখি আমরা √2a, মানে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, হ্যাঁ, বা a√2 লেখা যায়, বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে আমরা কর্ণ পাই। মেইন কথা, বাহুর দৈর্ঘ্যকে আমরা √2 দ্বারা গুণ করলে কর্ণ পাই। তাহলে আমরা এখানে যে কর্ণ বের করব, এইটা যদি 4a একটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এর কর্ণ হবে 4a√2।
এর যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, এর কর্ণ হবে এ রুট টু, তাহলে এই দুটার অনুপাত কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 4a√2 অনুপাত হবে a√2। আমাদের দুই পাশেই a√2 আছে, তাহলে a√2 দিয়ে উভয় পাশে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে a√2 দ্বারা ভাগ করলে এখানে থাকলো 4, এখানে a√2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 1, তার মানে আমাদের অ্যান্সার হবে 4:1। তার মানে আমাদের অ্যান্সার হবে 4:1। বুঝছি কি বুঝি নাই? আমি একটু জানতে চাই, বুঝছেন কাহিনীটা ক্লিয়ার কিনা? কাহিনীটা দেখেন, কোনো একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আমি যদি চিন্তা করি এই বর্গক্ষেত্রটার এক বাহু হচ্ছে এ, তাহলে এটার পরিসীমা হবে হচ্ছে 4a, পরিসীমাটা 4a, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের এক বাহুটাই ওই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এর একটা বাহুই হচ্ছে 4a। এখন আমরা এই একটা বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য বলবো, তাহলে 4a√2, কারণ বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়, বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়। আমাকে বলছে কর্ণের অনুপাত, তার মানে 4a√2 অনুপাত হচ্ছে a√2, তাহলে 4a√2 অনুপাত a√2, a√2 দ্বারা উভয় পাশে ভাগ করলে আসে 4:1। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি।